আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। সৌদি কারখানায় আগুনে প্রাণ গেল ১৬ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার। মরদেহ শনাক্তের পরই দাফন বা দেশে পাঠানোর সিদ্ধান্ত। নিউ ইয়র্কে বেড়েছে ম্যানহোল দুর্ঘটনা। শীতকালে রাসায়নিক ব্যবহার ও জরাজীর্ণ অবকাঠামোকে দায়ী করছেন সিটিবাসী। নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। কমিউনিটিতে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ বাড়ানোর আয়োজনে যুক্ত ছিল চ্যানেল আই। এবং কানাডা থেকে ফেরত আসতে পারে ১,০০০ বাংলাদেশি। অবৈধ বসবাস ও বিভিন্ন অপরাধে বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরানোর কঠোর সিদ্ধান্ত। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সৌদি আরবের রাজধানীর রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগুনে প্রাণ হারানোদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, ২ জনের বাড়ি নাটোর আর ১ জনের রাজশাহীতে। বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাটোর থেকে রেজাউল করিম রেজার ও নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় সোফা তৈরির কারখানায় স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় প্রাণ হারানো ১৬ বাংলাদেশি শ্রমিকের নাম ও ঠিকানা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তারা হলেন নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গণ্ডগোহালী গ্রামের মোহাম্মদ রুবেল প্রামাণিক, ডুবাই গ্রামের সুমন, আত্রাই উপজেলার মোহাম্মদ কলিমুদ্দিন, মোহাম্মদ মোহন, মোহাম্মদ সুমন, মিনহাজ, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং মজিদুল, সাদনগর গ্রামের সাগর, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘিরপাড় গ্রামের শামীম, একই উপজেলার খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল। নাটোরের নলডাঙ্গা উপজেলার শামীম হোসেন ধার করে ১০ মাস আগে সৌদি আরব গিয়েছিলেন। বাড়িতে রয়েছে স্ত্রী ও ১ মাসের পুত্র সন্তান। শিশুটির মুখও দেখেননি শামীম। তার মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাচ্ছেন স্বজনরা। আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে এখন সে সকল পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং উপজেলা প্রশাসন পক্ষ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করা যায় আমরা সর্বোচ্চটুকু করব। রিয়াদে আগুনে একসঙ্গে ২ ছেলেকে হারিয়ে পাগল প্রায় নওগাঁর মোহন সুমনের মা। ওরে মোহন রে সুমন, কুটি হারায় গেল রে বাবা, তোমার স্বপ্ন যে কিছুই করে পানু না রে। আমার বাবা দেখা হলো না রে, কয় মা আমার সাবাল মানুষ করো রে। বিটিকে বিয়ে দিছি আগে, বিটিরে সাবাল মানুষ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ দূতাবাস। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ১৬ বাংলাদেশের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। ৮ জনের পরিচয় শনাক্ত করা গেলেও আগুনে পুড়ে যাওয়ার কারণে বাকি ৮ জনের মরদেহ কোনটা তা শনাক্তের কাজ চলছে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, তারা সৌদি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সৌদিতে মরদেহগুলোর দাফন বা দেশে পাঠানো সংক্রান্ত বিষয়ে পরিবারের মতামতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। থেকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা সময় লাগবে এবং তারা তাদের মতো করে যদি প্রতিটি ডেড বডির চিহ্নিত করতে পারে ভালো, আর যদি না পারে তারা হয়তো আমাদের সহযোগিতা চাবে
এবং ফরেনসিক শেষ হওয়ার পরে আপনার এই লাশ রিপ্যাট্রিয়েশন বা সৌদিতে দাফন, যেটা পরিবার ইচ্ছা ব্যক্ত করে, সেই প্রক্রিয়াটা শুরু করা হবে। এবং আমরা ইতিমধ্যে যারা মৃত তাদের পরিচয় বের করতে পেরেছি বিভিন্ন জনের সহযোগিতায় এবং অনেকটা পরিবারের সহযোগিতায়, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যথাশীঘ্র সম্ভব এখানকার প্রক্রিয়া সম্পন্ন করে ডেড বডিগুলো বাংলাদেশে প্রেরণ করা, অথবা পরিবার যদি ইচ্ছা করে সৌদিতে দাফনের ব্যাপারে তাহলে সেই দাফনের ব্যবস্থা করা। এবার ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে উদ্বেগজনক হারে বেড়েছে ম্যানহোল দুর্ঘটনা। চলতি বছর ম্যানহোলে আগুন, বিস্ফোরণ ও ধোঁয়ার কয়েক হাজার ঘটনার রেকর্ড করেছে ফায়ার সার্ভিস। শীতকালে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার ও গরমকে মূল কারণ বলা হলেও জরাজীর্ণ অবকাঠামো এবং বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করছেন নগরবাসী। নিউ ইয়র্কে ম্যানহোল দুর্ঘটনা নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্যস্ত রাস্তায় ম্যানহোলে আকস্মিক বিস্ফোরণ। গত 11 বছরের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ম্যানহোলে আগুন ও বিস্ফোরণের মতো এমন দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত 4000-এরও বেশি দুর্ঘটনার খবর মিলেছে, যা আগের বছরগুলোর তুলনায় অনেক গুণ বেশি। এমনই এক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া পথচারী পার্কাস ভোজ বলেন, বিস্ফোরণে এত বিকট শব্দ হয়েছিল যেন কোনো ভবন ধসে পড়েছে। দিনের ব্যস্ততম সময়ে ঘটলে নিশ্চিতভাবে বহু হতাহতের ঘটনা ঘটত। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসনের দাবি, শীতকালে রাস্তা তুষারমুক্ত করতে ব্যবহৃত কেমিক্যালের কারণে অবকাঠামো ক্ষয় ও তীব্র তাপে বিদ্যুতের চাপ বৃদ্ধি এর প্রধান কারণ। তবে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের নিরাপত্তামূলক পদক্ষেপে ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। নিউ ইয়র্কের স্টেট সিনেটর জন লিউ বলেছেন, জরাজীর্ণ অবকাঠামো এসব দুর্ঘটনার অন্যতম কারণ। সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে মোটা অঙ্কের জরিমানার প্রস্তাব তার। ম্যানহোল দুর্ঘটনা এরই মধ্যে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন, শ্রবণ শক্তিও হারিয়েছেন কেউ কেউ। এরপরও নিউ ইয়র্কের হাজার হাজার ম্যানহোলের বড় অংশই রয়ে গেছে অরক্ষিত। আতঙ্ক নিয়ে চলাফেরা করেন সিটির বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী হিসেবে বিজয়ী আব্দুল আল সাইয়েদ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ফোনালাপের কথা নিশ্চিত করেছেন। প্রাইমারি জয়ের পর ওবামার আন্তরিক উপদেশ এবং আসন্ন নির্বাচনে মিশিগানের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রগতিশীল এই রাজনীতিক। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করতে ওবামা তার নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে তিনি আশা করেন। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের পূর্ণ সমর্থনে তিনি বিজয়ী হয়েছেন। রিপাবলিকানদের বর্ণবাদী আক্রমণের জবাবে আল সাইয়েদ জানান, ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা রুখে দেওয়া এবং স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। রিপাবলিকানদের আধিপত্যের মুখে ট্রাম্প সমর্থিত প্রার্থীদের হারিয়ে মিশিগানে প্রগতিশীল রাজনীতি প্রতিষ্ঠা করা ডেমোক্র্যাটদের জন্য এক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় নিজের 2 সন্তানকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগে কাইলি এরহাট নামের 22 বছর বয়সী এক মাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পারিবারিক কলহের এক পর্যায়ে তিনি তার 5 মাস ও 3 বছর বয়সী 2 সন্তানকে হত্যা করেন। হামলায় তাদের 1 বছর বয়সী অপর শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, অভিযুক্ত নারী প্রথমে তার স্বামীর উপর পিস্তল ও ছুরি নিয়ে চড়াও হন এবং পরবর্তীতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান। অভিযুক্তের বিরুদ্ধে 2টি হত্যা ও হত্যা চেষ্টা সহ 9টি মামলা করা হয়েছে এবং আদালত তার $3 মিলিয়ন জামিন অযোগ্য বন্ড নির্ধারণ করেছেন। নির্মম এই হত্যাকাণ্ডে বাকরুদ্ধ স্থানীয় সম্প্রদায়। জীবিত শিশুটি ও তার বাবার সহায়তায় ইতোমধ্যে $25,000 বেশি তহবিল সংগৃহীত হয়েছে। নাগরিকত্বের আবেদন ফি $1 বাড়ানো সহ ইমিগ্রেশন ব্যবস্থায় একসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।
তবে নির্বাচিতদের ভিসা আবেদনের নির্ধারিত সময়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। ডিভি 2027-এর ভিসা আবেদনের সময়কাল 1 অক্টোবর 2026 থেকে 30 সেপ্টেম্বর 2027 পর্যন্ত থাকবে। অন্যদিকে আগস্টের ভিসা বুলেটিনে গ্রিন কার্ডধারীদের স্বামী বা স্ত্রী এবং 21 বছরের কমবয়সী অবিবাহিত সন্তানদের জন্য F2A ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। যুক্তরাষ্ট্রে ডিভি 2027 রেজিস্ট্রেশন শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নিউ জার্সির উড ব্রিজে 1 মিনিটেরও কম সময়ে প্রায় $10 লাখ মূল্যের গহনা লুট করেছে 4 মুখোশধারী দুর্বৃত্ত। পুলিশ জানায় ইসেলিনের 1326 ওক ট্রি রোডে লাখা জুয়েলার্সে রাত 8:45 এ ঘটনা ঘটে। কালো পোশাক ও মুখোশ পরা 4 ব্যক্তি স্লেজ হ্যামার দিয়ে দোকানের একাধিক কাচের ডিসপ্লে কেস ভেঙে ফেলে। এরপর তারা বিপুল পরিমাণ গহনা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে পুরো চুরির ঘটনা ঘটাতে দুর্বৃত্তদের সময় লেগেছে 1 মিনিটেরও কম। উডব্রিজ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে এসে পুরনো প্রযুক্তি ও কম্পিউটিংয়ের ইতিহাসকে স্মরণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী ভিন্টেজ কম্পিউটার ফেস্টিভ্যাল। 70-এর দশকের বিখ্যাত সব কম্পিউটার দেখতে ও অভিজ্ঞতা নিতে ভিড় জমান হাজারো প্রযুক্তিপ্রেমী। টেক্সট রিপোর্ট। সিলিকন ভ্যালি যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নতুন যুগে পা রাখছে, ঠিক তখনই কম্পিউটার ইতিহাসের শিকড়কে উদযাপনে আয়োজিত হল ভিন্টেজ কম্পিউটার ফেস্টিভ্যাল। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামে জড়ো হন হাজারো কম্পিউটার অনুরাগী এবং সংগ্রাহক। ভিন্টেজ কম্পিউটার ফেডারেশনের প্রেসিডেন্ট এরিক ক্লাইন বলেন, ভিন্টেজ প্রযুক্তিকে সংরক্ষণ করা, সংগ্রহে রাখা এবং উপভোগ করার যে শখ, তাকে সবার সামনে তুলে ধরাই উৎসবের মূল উদ্দেশ্য। So it's really about evangelizing that history and evangelizing this hobby of maintaining, collecting and enjoying this vintage technology. উৎসবে 80-র দশকের আগের অটারি, কমোডোর, IBM এবং বিখ্যাত অ্যাপল ওয়ান কম্পিউটারের মতো প্রাচীন সব প্রযুক্তি নতুন করে সচল করে তুলে ধরা হয়। আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হিসেবে পরিচিত জেরক্স অল্টো দেখতেও উৎসবে দেখা যায় দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। The hardware is interesting. It's a fun challenge to debug and repair. You can understand the entire system from top to bottom, whereas with a modern computer there's so much going on. You'll never really understand all of it. 1997 সালে শুরু হওয়া এই ফেস্টিভ্যালের জনপ্রিয়তা এখন যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে ইউরোপ এবং সাউথ আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। দিন দিন ভিন্টেজ কম্পিউটারিংয়ের এই শখ এবং সংগ্রাহক দলের পরিধি আরও বিস্তৃত হচ্ছে বলে জানান আয়োজকরা। নাজিব বেগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনে হয়েছে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। নিউ ইয়র্কে বসবাসরত সাউথ এশিয়ান কমিউনিটির মাঝে সংস্কৃতি ও সামাজিক যোগাযোগ বাড়াতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে সৌমিকা আহমেদের রিপোর্ট। বাংলাদেশ সোসাইটির আয়োজনে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের প্রথম আয়োজন শুরু হয় জ্যাকসন হাইটসের 69 স্ট্রিটে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে। এটা আমরা শুরু করেছি সাউথ এশিয়ান কয়েকটি দেশ মিলে আমরা সার্কভুক্ত দেশগুলো একসাথে প্যারেড করার জন্য। এটা জাস্ট স্টার্টিং হলো। আমরা চাচ্ছি যে সাউথ এশিয়ার সব দেশের সাথে আমরা একটা বন্ধুত্ব এবং সম্প্রীতি বজায় রাখার জন্য। সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের গ্র্যান্ড মার্শাল মনোনীত হন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ। South Asian is a big unity. South Asian is a big population. আমরা যদি সাউথ এশিয়ান কমিউনিটিকে একসাথে করতে পারি তাহলে আমাদের স্ট্রেংথ আরো বেড়ে যাবে। সুতরাং এটার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ এশিয়ান সব কান্ট্রিকে নিয়ে আমরা সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড করব। যুক্তরাষ্ট্রের অন্যান্য প্যারেডের রীতি মেনে শুরু হয় সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। নিউ ইয়র্ক সিটিতে বসবাস করা বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ও সর্বস্তরের মানুষ প্যারেডে অংশ নেন। প্রতিটি দেশ তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী বিষয় প্যারেডে উপস্থাপন করে।
বৈচিত্র্যময় নিউ ইয়র্ক শহর, সেই নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হলো সাউথ এশিয়ান কমিউনিটির ইউনিটি প্যারেড। ইউনিটি প্যারেডে 8টি দেশ সাউথ এশিয়ান অঞ্চলের অংশ নিয়েছে। তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে চায়, সাউথ এশিয়ান কালচারকে যুক্তরাষ্ট্রের মাটিতে আরও বেশি এগিয়ে নিতে চায়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিয়েছে চ্যানেল আই। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসী ও বাংলাদেশ স্লোগান নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিউ ইয়র্কের বিভিন্ন কমিউনিটি সম্পর্কের মেলবন্ধন রচনায় কাজ করার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিওচিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিজস্ব সংস্কৃতির সঙ্গে ইমিগ্র্যান্ট কমিউনিটিগুলো নিজ দেশের সংস্কৃতি তুলে ধরে প্যারেডের মাধ্যমে। নিউ ইয়র্ক সহ প্রবাসে বাংলাদেশিদের সব আয়োজনে অংশ নেয় দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। এরই ধারাবাহিকতায় সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের প্রথম আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। নিউ ইয়র্কের বাঙালিপাড়া খ্যাত জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটির উৎসবমুখর এ আয়োজনে প্রতিষ্ঠানটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশি প্রশংসা কুড়িয়েছে। খুবই ভালো লাগছে, দিস ইজ মাই ফার্স্ট টাইম। সো এখানে এসে এই কালচারটা দেখে খুবই ভালো লাগছে যে সবার হাতে হাতে একটা বাংলাদেশের পতাকা। ইট মেক্স মি ফিল প্রাউড। We had 7-8 countries, people get together here, and we're going to be start very soon South Asian Unit Parade organized by Bangladesh Society. We're uplifting youth literacy. We're a youth-based nonprofit based in New York City, New Jersey. নিউ ইয়র্ক ও সাউথ এশিয়ান কমিউনিটির মাঝে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে চ্যানেল আই। মির্জা ইমতিয়াজ, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা নর্থ জোনের উদ্যোগে সফলভাবে হয়েছে মুনা দাওয়া কনফারেন্স। মিশিগানের ওয়ারেনের ইসলামিক সেন্টার অফ 9 মাইলে মসজিদ দারুল কোরআনের ব্যাংকুয়েট হলে কনফারেন্সটি হয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ডক্টর সাইদুর রহমান চৌধুরী। বক্তারা ইসলামের সুমহান আদর্শ প্রচার, নৈতিক মূল্যবোধ গঠন এবং প্রবাসী বাংলাদেশি সহ মুসলিম উম্মার মধ্যে ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এবার অন্যান্য সংবাদ। অবৈধভাবে বসবাস, বিভিন্ন ধরনের অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে তৎপরতা জোরদার করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি। কানাডা থেকে অবিলম্বে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এমন নাগরিকদের তালিকায় শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া রয়েছেন প্রায় 1000 বাংলাদেশি। রুকসানা আমিনের রিপোর্ট। অভিবাসন নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে কানাডা সরকার। দেশটিতে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সংখ্যা বর্তমানে গত 1 দশকের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এখানে যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। শুধু কানাডা নয়, সাম্প্রতিক সময়ে ইউরোপের অনেক দেশও বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের দেশে ফেরত পাঠাতে কঠোর হচ্ছে। ফেরত পাঠানো নিশ্চিত হয়েছে এমন বিদেশি নাগরিকদের এ তালিকায় 10ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। চলতি বছর জুন পর্যন্ত সংস্থাটির রিমুভালস ইন প্রগ্রেস তালিকায় তথ্য বলছে রাজনৈতিক আশ্রয়প্রার্থী 968 জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসেই 227 জন বাংলাদেশি নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে। কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ IRCCর তথ্য বলছে ভিজিটর ভিসায় ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে আসার পর কানাডায় আশ্রয় আবেদনকারীদের তালিকায় 10 জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ইউরোপের দেশগুলো এরই মধ্যে বাংলাদেশিদের আশ্রয় দেয়া কমিয়ে দিয়েছে। সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাত্রা ও মানব পাচারের মতো ইস্যু বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন করে তুলছে। রুকসানা আমিন, চ্যানেল আই। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ড রাজ্য বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সে সময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিক্ষোভের মুখে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাজ্য সিআইডি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারপারসন এল খিয়াং থেকেও গ্রেফতার করা হয়েছে।
এর আগে মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বিষয়ে 15 দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। তিনি আরও বলেন, ভুয়া নিরস্ত্রীকরণ মেনে নেবে না ইসরায়েল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। তবে হামাস জানিয়েছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ ও সেনা প্রত্যাহার করলে তারা অস্ত্র সমর্পণ করবে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা চলছে এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ার জন্য অপেক্ষা করবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। নৌ অবরোধ প্রত্যাহার সহ তেহরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী আবার খোলা হবে না বলেও জানান তিনি। আইআরজিসির মুখপাত্র হুসেন মোহেব্বি বলেছেন, সব দাবি মেনে নিয়ে শত্রুপক্ষ পরাজয় স্বীকার না করা পর্যন্ত হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে ইরান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন কাজকর্ম কঠিন হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার একটি গবেষণাগারে দেখানো হয়েছে কিভাবে আধুনিক প্রযুক্তি বয়স্ক ও প্রতিবন্ধী মানুষকে স্বনির্ভর থাকতে সহায়তা করবে। সেখানে রোবট সঙ্গী, ভার্চুয়াল সহকারী ও স্বয়ংক্রিয় রান্নাঘর থেকে শুরু করে বিশেষভাবে তৈরি টয়লেট সবই রয়েছে। দেশটির মোনাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিবি ক্যালাওয়ে দেখিয়েছেন কিভাবে একটি টয়লেটকে আরও সহজে ব্যবহারের উপযোগী করে তোলা যায়। রয়েছে উচ্চতার সমন্বয়যোগ্য সিল্ক ও বিছানা, স্মার্ট ক্যামেরা ও সেন্সর। কেউ পড়ে গেলে শনাক্ত করার পাশাপাশি স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেও সহায়তা করবে এই প্রযুক্তি। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি কারখানায় আগুনে প্রাণ গেল 16 বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার। মরদেহ শনাক্তের পরই দাফন বা দেশে পাঠানোর সিদ্ধান্ত। নিউ ইয়র্কে বেড়েছে ম্যানহোল দুর্ঘটনা। শীতকালে রাসায়নিক ব্যবহার ও জরাজীর্ণ অবকাঠামোকে দায়ী করছেন সিটিবাসী। নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড কমিউনিটিতে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ বাড়ানোর আয়োজনে যুক্ত ছিল চ্যানেল আই। এবং কানাডা থেকে ফেরত আসতে পারে 1000 বাংলাদেশি। অবৈধ বসবাস ও বিভিন্ন অপরাধে বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরানোর কঠোর সিদ্ধান্ত। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে।